ও হাই। হাই। শিট, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি এখন থেকে আমার হয়ে থাকবে। এখন তুমি সেটাই করবে যা আমি বলবো। আর যদি না করি তাহলে? এই ছুরিটা দেখছো? ছুরি? কোথায় ছুরি? আমি তো কোনো ছুরি দেখতে পাচ্ছি না। আচ্ছা বেবি, হ্যাঁ। তুমি এই ছুরিটা দেখতে পাচ্ছ না? না, তাহলে কি দেখতে পাচ্ছ? আমি তো শুধু তোমাকে দেখতে পাচ্ছি, আর সেটাও রোম্যান্টিক মুডে। রোমান্টিক মুড তো খুবই আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি। ইউ আর টার্নিং ওয়াইল্ড নাও। না 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 না, আরে আমি তো শুধু প্র্যাঙ্ক করছিলাম। এটা বোঝানোর জন্য বাড়ির ভিতরে থাকলে মেন ডোরটা লক করে রাখবে। যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তো? তোমার জায়গা কেউ নিতে পারবে না। আচ্ছা, এমন কি আছে আমার মধ্যে? দাঁড়াও বলছি। কোথায় আছে বলতো? এখানেই তো বলেছিল আমাদেরকে। তুমিও না সত্যি নিজের বেস্ট ফ্রেন্ডের বাড়ি ভুলে গেলে। আরে ভাই, এই প্রপার্টিটাও নতুন কিনেছে, আর আমিও অনেকদিন পরেই আসছি এখানে। তুমিও যে কেন তিল থেকে তাল করো। চলো এসো দেখছি। চলো। এই তো বাড়ি, এসো। আরে আরে মাধব ভাই, কেমন আছিস? গুড টু সি ইউ ম্যান। কেমন আছিস? আরে ভাই, তোর সাথে কতদিন দেখা হয়নি। আয় আয় আয়, মিট ওয়েলকাম। মাই ফিয়ান্সে লিলি। ও হাই। হাই। আরে আয়, আসুন আসুন। আপনাকে কিন্তু বেশ হট দেখতে। মাধব বাবু, আপনি কিন্তু খুব লাকি। থ্যাংক ইউ। আপনাদের বাড়ি খুঁজতে খুব পরিশ্রম হয়েছে। বলুন, কি রকম বন্ধুরা না? আজ অব্দি আপনার বাড়ি আসেনি? আসলে আমি বুঝিয়ে বলছি। যেদিন থেকে বাড়িটা কিনেছি আমি ওকে ডাকিনি, ভেবেছিলাম আপনাদের একসঙ্গে ডাকবো। আরে মাধব তো 2-3 বার বলেও ছিল, কিন্তু তুমিই ফ্রি ছিলে না লিলি। কোনো ব্যাপার না, আমি তো এখন বাড়িটা দেখেই নিয়েছি। এবার থেকে ডাকলেই আমি চলে আসব, রৌনক যতই ব্যস্ত থাকুক। আরে অবশ্যই, আপনারই তো বাড়ি, যেদিন খুশি। ও শিট! ও কি করছো বর্ষা? ও আই এম সরি, আমার জন্য
তোমার ড্রেসটা পুরো ভিজে গেল। সরি। কোনো ব্যাপার না, আপনার কাছে তো অন্য ড্রেস থাকবে, আমি চেঞ্জ করে নিই। হ্যাঁ, মাধব আর বর্ষা একে অপরকে পাগলের মতো ভালোবাসতো, আর ওরা দুজনে মিলে একটা হাসি খুশি জীবন কাটাচ্ছিল একটা ছোট্ট শহরে নিজেদের একটা ছোট্ট পরিবারের সাথে। যদি একটা ভালো চাকরি থাকে আর জীবন এরকম আনন্দে কেটে যায়, তাহলে একজন মানুষের আর কী বা চাহিদা থাকতে পারে। লিলি আর রৌনকও একে অপরকে ভীষণ ভালোবাসতো, কিন্তু ওদের ভালোবাসায় সেই ব্যাপারটা ছিল না। লিলি হচ্ছে একজন জেদি হিংসুটে মেয়ে, যে সবসময় অন্য মানুষকে দেখে ইনফিরিয়ার ফিল করত, আর সেটার এফেক্ট রৌনক আর লিলির সম্পর্কে পরিষ্কার দেখা যেত। লিলি হতে পারে একজন প্রচণ্ড অ্যাম্বিশিয়াস মেয়ে, কিন্তু সে নিজের অ্যাম্বিশন অনুযায়ী নিজের জীবন না কাটাতে পেরে লিলি ভীষণই অসন্তুষ্ট থাকত, যেই কারণে ওর অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক ছিল। এত সকাল সকাল সেজে গুজে যাচ্ছটা কোথায়? হ্যাঁ, কোথাও না, আরে যদি কোথাও যাবেই না তাহলে এত সাজছ কেন? আমার ইচ্ছা, সাজার জন্য তোমাকে জিজ্ঞেস করতে হবে? আরে এত সকাল সকাল আমারই তো ডিস্টার্ব হচ্ছে নাকি? তোমার যে কি অসুবিধা জানি না, সকাল 10টা বাজে আর তুমি এখন ঘুমাবে। একবার দেখো আমার ড্রেসটা কেমন লাগছে। লিলি ইজ লুকিং গর্জিয়াস, দারুণ লাগছে তোমাকে। আচ্ছা, তোমার তো এরকম কোনো ড্রেস ছিলই না, আর তুমি রিসেন্টলি কোনো শপিংও করোনি। এই ড্রেসটা তোমার বন্ধু মাধবের স্ত্রী বর্ষার। তোমার কাছে এলো কি করে? তোমার মনে আছে সেদিন আমার ড্রেসে জল পড়ে গেছিল আর আমি চেঞ্জ করতে গেছিলাম? তখন ও আমাকে নিজের ড্রেসের কালেকশন দেখিয়েছিল, আর এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল। ও তোমাকে ওটা দিয়ে দিল? না, আমি চুরি করেছি। আরে তুমি কেমন মানুষ লিলি? কেমন আবার কি, আমার ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি। আর তুমিই বা কোথায় আমাকে প্রত্যেক মাসে ড্রেস কিনে দাও? কিন্তু এটা ঠিক নয় লিলি। দেখো, ঠিক ভুল আমি জানি না, না আমার জানার কোনো ইচ্ছা আছে, বুঝলে? আমার ভালো লেগেছে, আমি নিয়ে নিয়েছি ড্রেসটা। আর তোমার এই ড্রেসটা দেখে আমার প্রশংসা করে আমাকে ভালো ফিল করানো উচিত, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। একটা কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি চললাম। আরে আরে কোথায় যাচ্ছ তুমি? রাগ করলে তোমায় যা সেক্সি লাগে না। ছাড়ো, তুমি তুমি না আমাকে আপসেট করেই মজা পাও। তোমাকে শুধু আপসেট করে নয়, আপসেটের পরে তোমার মন ভালো করেই বেশি মজা হয়। দারুণ লাগছে, কি দারুণ গন্ধ। আমার তো মনে হচ্ছে যেন অপ্সরা মাটিতে নেমে এসেছে। এবার তো আমার মনে হচ্ছে এই ড্রেস এখন খুলে আলমিরাতে রাখার সময় এসে গেছে। মাধব আর বর্ষার জীবনে সবকিছু ঠিকঠাকই চলছিল। লিলি আর রৌনকের জীবনও কাটছিল বেশ ভালোই। তখনই হঠাৎ একদিন রৌনককে রাস্তার ধারে একা চলতে দেখে অজ্ঞাত কিছু মানুষ তাকে গুলি মেরে মৃত্যুর মুখে ঠেলে দেয়। কে হতে পারে সেই ব্যক্তি? কার রৌনকের সাথে এমন শত্রুতা থাকতে পারে? আচ্ছা, রৌনকের জীবনে কি এমন কোনো অধ্যায় ছিল যেটা আর কেউ জানতো না? রৌনক যখন রাস্তার ধারে হাঁটছিল তখন ওর শরীরে এক অদ্ভুত বিরক্তির ছাপ দেখা যাচ্ছিল। রৌনক কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল যে তাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল? এরকম অনেক প্রশ্নই ওই গুলির আওয়াজের মতোই আমাদের মনেও প্রভাব ফেলছে। আসুন দেখে নি আসলে কি হয়েছিল। যে মারা গেছে তার নাম রৌনক সিং। উনি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন।
আর ওনার পরিবার অন্য শহরে থাকতো। আচ্ছা, এখানকার কেউ কালকে এখানে কাউকে আসতে দেখেছে? না স্যার, এই জায়গাটা এমনিতেও একটু শুনশানি থাকে, এদিক দিয়ে কেউ যাওয়া আসা করে না। তাও রৌনক এই রাস্তা দিয়ে কি করে এলো বুঝতে পারছি না। গুলি খুব কাছ থেকে করা হয়েছে, মনে হচ্ছে পরিচিত কারো কাজ। আর ইউ শিওর স্যার? নট শিওর। ডেড বডির আশেপাশে রক্তের ফোঁটা পাওয়া গেছে। মানে যখনই গুলি চালানো হয় তখন রৌনকের হাত ওপরে ছিল, হয় হাত মেলানোর জন্যে, না হলে অন্য কোনো কারণ হতে পারে। ও কিন্তু বাঁচার জন্য পালানোর চেষ্টাও করেনি। যদি কোনো অচেনা ব্যক্তি হতো তাহলে আলাদা রিয়াকশন হতো। ইউ আর রাইট স্যার, আমরা চারপাশে তল্লাশি করেছি, কিন্তু এরকম কিছুই পাইনি যাতে খুনিকে চেনা যায়। একটা কাজ করো, রাস্তাটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে জিজ্ঞাসাবাদ করো। হয়তো রৌনকের সঙ্গে কাউকে দেখা গেছে, বা কেউ হয়তো ওকে অনুসরণ করছিল। স্যার, আমি রৌনকের কল ডিটেলস চেয়েছি আর বাড়ির অ্যাড্রেসটাও বের করতে বলেছি। যখন ইনফরমেশন পাবে আমাকে ফোন করবে। ইনভেস্টিগেশন ফাস্ট করো। দেখুন, নিজেকে আপনি শান্ত করুন। আপনি কি বলবেন যে রৌনক আপনার কে ছিল? ও আমার হবু স্বামী ছিল স্যার। আমি ওকে নিজের স্বামীই মনে করতাম। আমাদের এনগেজমেন্টও হয়ে গেছিল। মানে বিয়ে হয়নি? না স্যার, 2-3 বছরের মধ্যে বিয়ে করে নিতাম। ও নিজের কেরিয়ার এস্টাবলিশ করতে চাইতো। ওনার সঙ্গে কারোর পুরনো শত্রুতা বা আপনি জানেন এরকম কেউ আছে যে ওকে মারতে চাইতো? না স্যার, ও খুব সহজ সরল মানুষ ছিল। ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। এরকম হলেও আমাকে নিশ্চয়ই বলতো। প্রপার্টি নিয়ে কারোর সঙ্গে ঝামেলা বা কোনো হুমকি দেওয়া হয়েছিল? টাকা ধার নিয়েছিল? তবে টাকার জন্যই কিন্তু এইসব ঘটনা ঘটে থাকে। না স্যার, এরকম কিচ্ছু ছিল না। আর থাকলেও আমার কোনো আইডিয়া নেই। আমি ক্লিয়ার কিছু বলতে পারবো না। দেখুন, আপনার বাড়ির এখন তল্লাশি নিতে হবে। যদি কোনো প্রমাণ পাওয়া যায় আপনার কোঅপারেশন চাই। হ্যাঁ স্যার। স্যার, রৌনক একজন বড়ই সাধাসিধে মানুষ ছিল, যার সাথে কারুর কোনোদিনই শত্রুতা ছিল না। তাহলে ওকে এরকম নির্দয়ভাবে হত্যা করার পিছনে কী কারণ থাকতে পারে? পুলিশ যখন রৌনকের বাড়ি তল্লাশি করে তখন পুলিশের হাতে এরকম কোনো এভিডেন্স আসেনি বা এমন কোনো সূত্র পাওয়া যায়নি যাতে এই কেসের তদন্তে কোনো সাহায্য হতে পারে। পুলিশ সেই এলাকার হিস্ট্রি শিটারদের ব্যাপারে সমস্ত তথ্য একত্রিত করেছে। হয়তো ওদের মধ্যে কেউ এই শহরে কোনো ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য করেছে, বা হতে পারে কেউ তাদেরকে সুপারি দিয়েছে। কিন্তু পুলিশের হাতে কোনো রকম কোনো তথ্য ছিল না। পুলিশ পুরনো গান সাপ্লায়ারদের ধরেও জিজ্ঞাসাবাদ করেছে, যাতে যে সেই বন্দুক কিনেছে তার ব্যাপারে জানতে পারে, কিন্তু সেখানেও তারা নিরাশ হয়েছে। কোনো আপডেট? হ্যাঁ স্যার, এই বুলেট ক্যাপটা পাওয়া গেছে যেখানে রৌনকের হত্যা হয়েছিল। তুমি এটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ফিঙ্গারপ্রিন্ট থেকে কিছু পেলেও পাওয়া যেতে পারে। হ্যাঁ স্যার। কিছু পেলে? ঝোপের মধ্যে একটা মোবাইল পেলাম স্যার। কার বুঝতে পারছি না, কিন্তু এটা আমাদের কেসের সঙ্গে রিলেটেড হতে পারে। এর সব কল ডিটেলস বের করো, আর এতে সমস্ত মেসেজ ভালো করে দেখো। আমরা এখনো কোনো ক্লুই পাইনি। ডু ইট ফাস্ট। হ্যাঁ স্যার। তুমি জানতে পেরেছো তোমার বন্ধু রৌনককে কেউ গুলি করে হত্যা করেছে? হ্যাঁ, শুনেছি। জানি না কি করে এসব হলো। তারপর তুমি ওর ফিয়ান্সের সাথে দেখা করতে যাওনি? বেচারি এই সময় খুবই কষ্ট পাচ্ছে। আমি গেছিলাম দেখা করতে। আমাকে নিয়ে গেলে না? ভেবেছিলাম তোমাকে একবার ফোন করব, কিন্তু আমি ডিরেক্ট হঠাৎ করে চলেই গেলাম। তাই জন্য আর তোমাকে আমার বলা হয়নি। তোমার আমাকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। আমি জানি তুমি ওরকম মানুষ নও যাতে আমার মনে হবে তোমার বন্ধুর ফিয়ান্সে আর তোমার মধ্যে কোনো রকম সম্পর্ক থাকতে পারে। লিলি, এসব তুমি... কিছু বলার দরকার নেই।
পুলিশ যখন মার্ডার স্পট আরও একবার তল্লাশি করে তখন তাদের হাতে আসে হত্যায় ব্যবহৃত বুলেট ক্যাপ আর একটা মোবাইল। ফরেন্সিক ল্যাব থেকে সেই বুলেটের উপর থাকা ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেল, কিন্তু সেটা যার সাথে ম্যাচ হবে সেই খুনির সূত্র তো পাওয়া যায়নি। মার্ডার স্পট থেকে উদ্ধার হওয়া একটি মোবাইল ফোন, যার কল ডিটেলস এবং মেসেজ ডিটেলস পুলিশ যখন বার করে তখন তারা মার্ডার রিলেটেড এক গুরুত্বপূর্ণ সূত্র হাতে পায়, যার উপর ভিত্তি করে পুলিশ পুনরায় তদন্ত শুরু করে আর এই কেস সলভ করে ফেলে। শুধু বাকি ছিল হত্যাকারীর থেকে হত্যার কারণ জানা। আসলে কে ছিল এই খুনি আর কেনই বা রৌনককে সে এইভাবে হত্যা করে, আসুন দেখে নি। বর্ষা আর মাধব, খুব ভালো প্ল্যান করেছিলে তোমরা রৌনককে মার্ডার করার। স্যার, আমরা কি করলাম? ম্যাডাম আপনি নয়, কিন্তু আপনার স্বামী মাধবী তো মেরেছে। মাধব কেন মারবে? মাধব আর রৌনক খুব ভালো বন্ধু। মাধব কেন রৌনককে মারতে যাবে? সেটা তো ওই বলতে পারবে ও রৌনককে কেন মেরেছে। চল বলা শুরু কর, বল। আমাদের কাছে মার্ডারের বুলেটের ক্যাপ আছে, যাতে ফিঙ্গারপ্রিন্টস আছে, আর ওই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে তোর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হতে সময় লাগবে না। আর যে রাস্তার ধারে রৌনকের মার্ডার হয়েছিল আর তার পাশে চায়ের দোকানের একজন রৌনকের সঙ্গে কারো ঝগড়া হতে দেখেছিল, তোকে নিশ্চয়ই সে চিনতে পারবে। আর যেখানে রৌনকের মোবাইল পেয়েছি সেটাই যে সিমটা লাগানো ছিল, সেখান থেকে শেষ তোকেই ফোন করা হয়। আর এত প্রমাণ যথেষ্ট তোকে জেলে পাঠানোর জন্যে। এবার বল, নিজের বন্ধুকে কেন খুন করলি? বল। কিসের বন্ধু স্যার? ও বেঈমান ছিল স্যার। আমার স্ত্রী বর্ষার সঙ্গে ওর অবৈধ সম্পর্ক ছিল। আমার বন্ধু আর আমার স্ত্রী মিলে আমার পিছনে ফষ্টি নষ্টি করতো। আমি নিজের চোখে দেখেছিলাম। প্রথমে আমার মনে হয়েছিল যে হয়তো ওরা ভুল করে ফেলেছে। আমি আমার স্ত্রী বর্ষাকে খুব ভালোবাসতাম, ওকে আমি হারাতে চাইনি স্যার। একদিন আমি বর্ষার মোবাইল চেক করি, বর্ষা আর রৌনক পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। ও আমার সঙ্গে থাকতে চায়নি, কিন্তু এদের জন্য আমার আর লিলির জীবন শেষ হয়ে যাচ্ছিল স্যার। আমার মনে হয়েছিল আমি গিয়ে রৌনককে বুঝিয়ে বলি। রৌনককে আমি বোঝানোর চেষ্টা করি, কিন্তু নিজের ভুল মানতে চাইছিল না। সেই দিন আমি আমার বাড়ি থেকে বন্দুক নিয়ে বের হই, ভেবেছিলাম ওকে ভয় দেখাবো, কিন্তু ও মানতেই রাজি হয়নি। সেই জন্য বাধ্য হয়ে আমি ওকে খুন করি। কিন্তু আপনি আইন নিজের হাতে নিয়ে ঠিক করেননি। আপনি এই সমস্যাটা কোর্টে গিয়ে সমাধান করতে পারতেন, বর্ষাকে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করতেন। এবার আপনার সারাটা জীবন জেলে বসে কাটান।
মাধব যখন রৌনক আর বর্ষাকে আপত্তিজনক পরিস্থিতিতে দেখে তখন ওর খারাপ লাগাটা খুবই স্বাভাবিক। রৌনক আর বর্ষা মাধব আর লিলিকে তো অবশ্যই ঠকিয়েছিল, তার সাথেই রৌনক আর বর্ষা পালিয়ে যাওয়ার প্ল্যানও বানিয়েছিল। আর যেই রাতে রৌনকের মার্ডার হয়েছিল ঠিক সেই রাতেই তারা এই শহর ছেড়ে চলে যেত। যখন এই সব কথা মাধব জানতে পারে, যখন সে বর্ষার ফোন চেক করে, তখন সে রৌনককে ওর অন্য নম্বরে ফোন করে দেখা করতে ডাকে। রৌনক এই দ্বিতীয় নাম্বারটা বর্ষার সাথে কথা বলার জন্য ব্যবহার করত। মাধবের কাছে একটা লাইসেন্সড বন্দুক থাকত, ও সেটা নিজের সাথে নিয়েই বেরিয়েছিল। কিন্তু ও প্রথমে রৌনককে বোঝানোর চেষ্টা করে, যখন সে বোঝে না তখন ও রৌনককে হত্যা করে। ভালোবাসা আসলে মানুষকে কিভাবে যে অন্ধ করে দেয় যে সে ঠিক ভুল কিছুই বুঝতে পারে না। আমি হলাম কাঞ্চন আওয়াস্তি, আপনাদের থেকে এবার বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের এক নতুন এপিসোডের নতুন কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ। এই বাড়িটা আমার বাবা বানিয়েছে, আর ও যে চাকরিটা পেয়েছিল সেটা আমার বাবার চাকরিটাই পেয়েছিল। ফালতু কথা বলে। তুমি সজ্ঞানে নেই, পরে কথা বলবো তোমার সঙ্গে। আরে আজকেই তো সজ্ঞানে ফিরলাম। ছাড়ো আমাকে, না হলে আমি পুলিশকে ফোন করব। আরে হ্যাট, পুলিশ কি ক্ষতি করবে আমার? সঞ্জু, সঞ্জু, আরে আমার ওয়ালেটটা কোথায় রেখেছো? ওখানেই আছে টেবিলে। আরে আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না, তাড়াতাড়ি এসো। আরে ওখানেই আছে আরে তো। বাবা খুঁজে পাচ্ছি না, এসো না একবার। দাঁড়াও, আসছি। এটা কি? কোথায় থাকবে আর? আরে ওয়ালেট চাই নাকি আমার? আমার তো তোমাকে চাই। আচ্ছা, এখন দেরি হচ্ছে না? মনে হচ্ছে শরীরটা একটু খারাপ লাগছে, অফিস যাওয়াটা ক্যান্সেল করে দিই, ঠিক আছে? কোনো দরকার নেই, অফিসে যাও, যা হবে রাতে দেখা যাবে। আরে বাবা রাত পর্যন্ত অপেক্ষা করতে পারছি না, বুঝো বুঝো বিষয়টা। এসো। দাদা, আমাকে একটু কলেজে ড্রপ করে দেবে নাকি? পারফেক্ট টাইমিং। হ্যাঁ বাছা, করে দেবো। বৌদি তুমি এখানে? আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে একটু খেতে কিছু দাও না। যাও যাও খাইয়ে দাও, দুদিন ধরে কিছু খাইনিও। এক্ষুনি দিচ্ছি। আরে সঞ্জু, সাবধানে যেও। বাই বাই। বাই বৌদি। তাড়াতাড়ি ফিরবো, চল। আরে আমি তো বলতেই ভুলে গেছি, আজকের প্রেজেন্টেশন খুব ভালো ছিল, সবার খুব ভালো লেগেছে। আর প্রমোশন হওয়ারও হাই চান্সেস রয়েছে। তাই? হ্যাঁ, বস একটা বিষয় জানতে পেরেছে যে আমার ডিজাইন সব থেকে বেস্ট হয়। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? কিন্তু তুমি মন্টির জন্য কিছু ভাবলে? আরে হ্যাঁ মন্টি, তোর আজকে ওই কলেজ থেকে লেটার আসার কথা ছিল, পেয়েছিস? হ্যাঁ, পেয়ে গেছি তো আমি। খুব ভালো। আচ্ছা তাহলে এবার এর পরের বিষয় কি ভেবেছিস, নাকি এভাবেই ঘুরে ঘুরে বেড়াবি? না মানে 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 5 বছর লাগালি, একটু সিরিয়াস হয় এবার। আরে আরে মন্টি, মন্টি খাবার টেবিল ছেড়ে এভাবে ওঠে না। তোমার এভাবে কথা বলার কি দরকার ছিল? এতে ভুল কি বলেছি আমি? মা আর বাবা চলে যাবার পর আমি বাড়িটা কি করে সামলেছি তুমিও জানো। আর এই দেখো নবাব পুত্তুর খাবার ফেলে উঠে গেল। আমি বুঝতে পারছি, কিন্তু ও তো চেষ্টা করছে। চেষ্টা? 2 বছর নষ্ট হতো না যদি ভালো করে চেষ্টা করতো। বাচ্চা তো। বাচ্চা? এক্ষুনি বিয়ে দিয়ে দিলে এক বাচ্চার বাবা হয়ে যাবে ও। আর ও না কোনো কিছু নিয়ে সিরিয়াস নয়। তুমি ওকে মায়ের ভালোবাসা দিচ্ছ, আর আমি সারা দিন পরিশ্রম করছি,
ও কোনো কিছু নিয়ে সিরিয়াস নয়, সারাক্ষণ শুধু ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। কি আছে ওই ফোনে? আরে ওসব বাদ দাও, খেয়ে নাও। আমার ওর খেতে ইচ্ছা করছে না, ছাড়ো, খাবো না আমি আর। কি করছো তুমি? শুয়ে পড়ো এবার। আরে কাজ করছি না, ওই মন্টির ডকুমেন্টসগুলো দেখছিলাম। ভাবছিলাম যে ওকেও আমি অফিসে আমার সঙ্গে কাজে লাগিয়ে দেবো। আমি কথাও বলেছিলাম তিওয়ারি স্যারের সঙ্গে, হয়তো কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। এটা তো খুব ভালো কথা, কিন্তু আজ তুমি একটু ওকে বেশিই বকেছো। ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে। আসলে কি বলতো, মার বাবা চলে যাবার পর ও তো আমার সন্তানের মতোই, আর সেই জন্যই তো আমরা বাচ্চা প্ল্যান করছি না। আমি ওর উপর চিৎকার করতে চাইনি, আমি শুধু চাই যে ও যেন নিজের দায়িত্বটা বোঝে। তুমি এইভাবে মন খারাপ করো না প্লিজ। ও সব কিছুই বোঝে, ঠিক বুঝে যাবে। ও তো আমাদের সন্তানই। যাও। তুমি আমার কেন হবে না বলো তো? তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি। শুধু একটা সুযোগ দিয়ে দেখো, তোমাকে না স্বর্গের স্বাদ দেবো আমি। কিন্তু আমাদের দুজনের মাঝখানের এই কাঁটাটাকে উপড়ে ফেলতে হবে আমাদের। কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে না আমি একদম রানী বানিয়ে রাখবো। আই লাভ ইউ, I love you so much. একদিকে রাজেশের তার ভাইয়ের প্রতি ভালোবাসা আর চিন্তায় রাতের ঘুম আসে না, আর উল্টো দিকে মন্টি, যে নিজের মায়ের মতো বৌদির উপরই কুনজর দেয়। এরকম মানুষকে আপনারা কি বলবেন? এরকম মানুষকে কি সত্যিই ভরসা করা যায়, বা ভরসা করা উচিত হবে বলে আপনাদের মনে হয়? কারণ এরকম মানুষজন তো কালসাপের থেকেও ভয়ানক হয়। আরে মন্টি, কি করছিস? অনেকদিন দেখছি আমাদের সঙ্গে খাবার টেবিলে বসছিস না, চুপ করে থাকিস সারাক্ষণ। শোন, অফিসে আমি কথা বলে নিয়েছি, কাল থেকে অফিসে চলে আসিস। কাজ খুবই সোজা, আর যদি কোথাও অসুবিধা হয় আমি তো আছি। আরে এখনো মুখ ভার করে আছিস? ঠিক আছে, আমি জানি তোকে কি করে খুশি করা যায়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি কতদিন ধরে এই বাইকটাই মনে মনে চাইছিলাম। থ্যাংক ইউ আমাকে না, বৌদিকে বল, আইডিয়াটা ওরই ছিল। তাই আমাদের দুজনের তরফ থেকে তোকে এটা বার্থডে গিফট। যা। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি এক্ষুনি গিয়ে এই বাইকটা সবাইকে দেখিয়ে যা আসি। যা 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 যা। মন্টি, মন্টি। হ্যাঁ দাদা। আরে হ্যাঁ, এই মন্টি শোন। হ্যাঁ, এই নে, গাড়িটা সার্ভিসিং এর জন্য দিয়ে দিস। হয়তো ওতে অয়েল লিক করছে আর ব্রেকটাও ভালো করে লাগছে না, দুটোই বলিস। কি করে হলো? কালকেই তো ঠিক ছিল। আরে মেশিন একটা, কখনো ঠিক থাকে কখনো ঠিক থাকে না, তার জন্য আর কি করতে পারি। কিন্তু তুমি অফিস কি করে যাবে? কোনো ব্যাপার না, আমি ক্যাবে চলে যাব। আর হ্যাঁ, তুই মনে করে কারটা সার্ভিসিং এর জন্য দিয়ে দিস। আর সঞ্জু,
আমি বাড়িতে হয়তো আসতে পারবো না, কারণ অফিসের পর আমাকে নতুন প্ল্যান্ট দেখতে যেতে হবে, তাই লেট হয়ে যাব। আমি ওখানেই থেকে যাব, কারণ ওখান থেকে না ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি নেই। আরে দাদা, তুমি আমার এই বাইকের চাবিটা নাও না, বাইকটা নিয়ে যাও, কোনো সমস্যাই তো নেই। তুমি বাইক নিয়ে যাও, এটাই ঠিক হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি অফিসের কাজটা সেরে নেব আর তাড়াতাড়ি ওখান থেকে ফিরেও আসবো। ঠিক আছে? ঠিক আছে দাদা। চল, দেখা হচ্ছে। ওকে। হ্যালো। হ্যালো, আমি কি সঞ্জনা মিশ্রার সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছি। আসলে আপনার স্বামীর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। বৌদি, কি হয়েছে বৌদি? বৌদি, হ্যালো। রাজেশ বাবুর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি এসে বডিটা কালেক্ট করুন। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। বৌদি, বৌদি, বৌদি। হ্যাঁ স্যার, আমি খোঁজ নিচ্ছি। জয়েন স্যার। স্যার, রাজেশের বাইকে যেখানে স্পট হয়েছিল সেখানকার রিপোর্ট স্যার। হ্যাঁ, তো অ্যাক্সিডেন্ট কেস বলে ফাইলটা ক্লোজ করে দাও। কিন্তু স্যার এটা আপনাকে দেখতে হবে। এ তো এক্সপ্লোসিভ দেখছি, আর কোনো সাধারণ এক্সপ্লোসিভ নয়, বরং কেমিক্যালি ডিজাইনড। মানে হত্যাকারী খুব ভালো করে জানতো যে গাড়ি গরম হয়ে গেলেই ভেতরের কেমিক্যাল অ্যাটমসফিয়ারের অক্সিজেনের কন্ট্যাক্টে এসে আগুন ধরে যাবে। আর স্পোর্টস বাইক বেশি হিট প্রডিউস করে কম্পারেটিভলি নর্মাল বাইক। আরও একটা কথা স্যার, বাইকের কুলেন্ট পার্টস মিসিং স্যার। তার মানে কেউ ইচ্ছে করেই বাইকটাকে নিয়ে গন্ডগোল করেছে। একটা কাজ করো, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করো আর মন্টির কলেজেও জিজ্ঞাসাবাদ করো। আচ্ছা স্যার। প্লিজ নিজেকে একটু সামলান। আপনার স্বামীর সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য আমরা খুবই দুঃখিত। ওনার কারোর সঙ্গে কোনো শত্রুতা বা ঝগড়া? না স্যার, রাজেশ খুবই সহজ সরল মানুষ ছিল, ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। হতে পারে বাইরে কিছু হয়েছে। না স্যার, আমার দাদা তো খুব সহজ সরল ছিল, ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ যে বাইক অ্যাক্সিডেন্টে ওনার মৃত্যু হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট বাইকের ট্যাঙ্কি ফেটে হয়েছে। আর ইনভেস্টিগেশনে জানতে পেরেছি ওটা সেফটি পার্টস বের করে নেওয়া হয়েছিল। কিন্তু স্যার, বাইকটা তো একদম নতুন ছিল স্যার। আমাদের সন্দেহ এটা অ্যাক্সিডেন্ট নয়, বরং একটা প্ল্যান্ড মার্ডার হতে পারে, কারণ আমাদের কাছে ওই পুড়ে যাওয়া বাইকটা ছাড়া কিছু নেই। আচ্ছা, ওই বাইকটা তোমার ছিল তাই না? হ্যাঁ স্যার, ওই বাইকটা দাদাই আমাকে গিফট করেছিল, আর ওর সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না স্যার। কি বলবো স্যার, আমাদেরই কপাল খারাপ যে ওর সঙ্গে এইসব হয়ে গেল। ঠিক আছে, আপাতত আমরা আসছি। যদি আপনারা কিছু জানতে পারেন তাহলে আমাদের ইনফর্ম করবেন। স্যার, এদের দুজনের চালচরণ কিন্তু আমার ভালো লাগেনি। কোনো প্রমাণ ছাড়া আমরা কী বা করতে পারি? স্যার, এটাও তো হতে পারে যে এরা দুজন মিলেই কিছু করেছে। না, এটা পসিবল নয়। চলো দেখা যাক কতদিন ধরে এইসব চলে, এদের উপর নজর রাখো। আচ্ছা স্যার।
স্যার আমরা পুরো চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি কিছু না কিছু জানা যাবে। ওকে স্যার, জয় হিন্দ স্যার। স্যার, আমরা আশেপাশে জিজ্ঞাসাবাদ করলাম, সব প্রতিবেশীরা এটা বলল যে স্যার এই প্রমাণই যথেষ্ট ওদের তোলার জন্যে। না ইন্সপেক্টর, প্রত্যক্ষ প্রমাণ চাই। স্যার পুলিশের লাঠির বাড়ি পড়লে না তোতা পাখির মতো বলতে শুরু করবে। ঠিকই বলেছ। ও এখান থেকে পালিয়ে যাওয়ার আগে তুলে নিয়ে আসি ওকে। স্যার চলো। সঞ্জু, ডার্লিং সঞ্জু, কোথায় তুমি? সঞ্জু, বাইরে এসো না। মন্টি, সভ্যতা ভুলে গেছো নাকি? তোমার দাদার যাওয়া 1 মাসও হয়নি আর তুমি নিজের অবস্থা কি করে রেখেছো? চুপ! ও থাকলেও কি করে নিত আমার? এই বাড়িটা আমার বাবা বানিয়েছে, আর ও যে চাকরিটা পেয়েছিল সেটা আমার বাবার চাকরিটাই পেয়েছিল। ফালতু কথা বলে। তুমি সজ্ঞানে নেই, পরে কথা বলবো তোমার সঙ্গে। আরে আজকেই তো সজ্ঞানে ফিরলাম। ছাড়ো আমাকে, না হলে আমি পুলিশকে ফোন করব। আরে হ্যাট, পুলিশ কি ক্ষতি করবে আমার? যেইভাবে ওকে তোর স্বামীকে মেরেছিলাম না, সেইভাবে তোকেও উড়িয়ে দেব। তাই যেটা বলছি সেটা কর। না, ছাড়ো আমাকে, ছাড়ো। স্যার, ওই আমার স্বামীকে মেরেছে আর এখন আমাকেও মারতে চাই। আমরা এর সত্যিটা জানতে পেরেছি, নিয়ে চলো ওকে। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। তুই কোথায় পলাচ্ছিস? হ্যাঁ পলাচ্ছিস, কোথায় পলাচ্ছিস? হ্যাঁ চল চল। স্যার হুঁশ ফেরেছে? এবার বল, রাজেশকে কেন মারলি? বলবি না শুরু করবো? বলছি। স্যার সবসময় আমার ওর উপরে রাগ হতো। বাবার জবটাও ওই পেল, আর সঞ্জুর মতো মেয়েও ওই পেয়ে গেল। আমি সঞ্জুকে খুব ভালোবাসতাম স্যার। ও সব ভালো ভালো জিনিস পেয়েছে, আর আমি ওর ব্যবহার করা জিনিসগুলো ছাড়া আর কিচ্ছু না। প্রথমে আমি ওর গাড়িটা খারাপ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সেটা ঠিক করে উঠতে পারলাম না। তারপরে আমি সুযোগ বুঝে বাইকের স্পিডোমিটারে এক্সপ্লোসিভ লাগালাম। যখনই স্পিড 50-র ওপরে ওঠে তখনই ওটা ফেটে যায়। আর আমি জানতাম দাদা ফাঁকা রাস্তা পেলেই ফুল স্পিডে বাইক চালায়। তাহলে দেখলেন আপনারা হিংসা মানুষকে দিয়ে ঠিক কি কি করাতে পারে। একটা অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারেও এরকম কোনো ঘটনা ঘটতেই পারে। কিন্তু এই কাহিনীর মধ্য দিয়ে আমরা এই শিক্ষাই পাই যে হতে পারে আপনারা অনেক চেষ্টা করছেন, কিন্তু যদি কারোর মানসিকতা নীচ হয় সে কোনোদিনই ভালো কিছু ভাবতে পারবে না। তাও বলছি, সত্য কোনোদিন চাপা থাকে না। আপনারা আমাদের এইভাবেই পাশে থাকুন। আমরা আরও একবার এরকমই এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।